আজকের সন্ধ্যার বিশেষ আয়োজন নিটল টাটা টেবিল টকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি জামিল আহমেদ। আমরা আজকে এই সময়কালের আলোচিত কিছু বিষয়, সমসাময়িক প্রসঙ্গ কথা বলবার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি তিনজন ব্যক্তিত্বকে। আমার বাদিকে আছেন সিনিয়র সাংবাদিক এবং বাংলাদেশে আনন্দবাজার পত্রিকার বাংলাদেশ প্রতিনিধি কুদ্দুস আফরাদ। আপনাকে স্বাগত জানাই, ধন্যবাদ। এবং আমার সামনে আছেন দুজন রাজনীতিবিদ। প্রথমে পরিচয় করে দিচ্ছি, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের কেন্দ্রীয় নেতা মাহবুল হাসান ভূঁইয়া, আপনাকে স্বাগত জানাই। আরেকজন আছেন ওয়ালাইকুম ইসলাম, আওয়ামী লীগের নেতা, কেন্দ্রীয় নেতা আলী আশরাফ, মোহাম্মদ আলী আশরাফ, আপনাকেও স্বাগত জানাই। ওয়ালাইকুম ইসলাম। আমরা এই সময়ে নির্বাচনকালীন বেশ কিছু অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছি। আমাদের বিএনপির প্রতিনিধি আপনাকে দিয়ে শুরু করবো আজকে আলাপটি। বিশেষ করে আপনি জানেন ভালো করেই আপনার দলের ভিশন 2030 নিয়ে আমরা বিশ্লেষণ আলাপ করছি এবং এর 37টির মতো আমরা চ্যাপ্টার, স্যালেন্ট, ফিচার নিয়ে গতকালকেও কথা বলেছি। আপনি এর বিশেষ কোন দিকগুলোকে আজকে হাইলাইট করতে চাইছেন? আপনাকে দিয়ে শুরু করতে চাই। ধন্যবাদ আপনাকে। আজকের এই পবিত্র শবে বরাতের এই মহান রাত্রিকে সামনে রেখে টেলিভিশনের সামনে যারা আছেন এবং এশিয়ান টেলিভিশনের যত কলাকুশলী আছেন সবাইকে আমি পবিত্র শবে বরাতের শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। গতকালকে বিএনপি নেত্রী তথা দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে তার দলের এবং বাংলাদেশ বিএনপির পক্ষ থেকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে যে ভিশন 2030 উনি উপস্থাপন করেছেন। আমি জানি না যে দেশনেত্রী বিষয়টাকে কতটুক ভেবেছিলেন, যে এটা রিপারকেশন কতটুক হবে, কিন্তু আমি যেটা কালকের থেকে, গতকালকেও একটা টক শোতে আমি যাওয়ার সুযোগ হয়েছিল, আমি সেখানেও কালকে রাত্রে এই একই আলাপ ওইখানে করতে হয়েছে। বিষয়টার ব্যাপকতা আজকে সারাদিনে আমাকে বিস্মিত করেছে। সবচেয়ে অবাক ব্যাপার হলো যে গতকালকে যারা আলোচক ছিলেন তাদের মধ্যে একজন বলে ফেললেন যে এটা কি বিএনপি নির্বাচনী ইশতেহার কিনা। মনে হচ্ছে এটা বিএনপি নির্বাচনী ইশতেহার। বিষয়টাকে আপনি খেয়াল করেন, বিএনপি নির্বাচনী ইশতেহার বলে কিন্তু এটাকে সামনে আনেনি। ওইখানে একজন রাজনৈতিক আরেকটি দলের একজন নেতা ছিলেন, তখন উনি অনেকখানি মানে কি বলে বিষয়টা আমি বলবো যে খেয়ে হারিয়ে ফেললেন তা না, মানে উনি হয়তো এক চিন্তা করে এসেছিলেন, কিন্তু এই কথাটার পরে কেন যে আমি দেখলাম ওনার মুখটা কালো হয়ে গেল। কিন্তু নির্বাচনী ইশতেহারের কিছু এলিমেন্ট অনেকেই বলছেন, নির্বাচনের ইশতেহারের অনেক কিছু এটার মধ্যে থাকতেই পারে। এবং এইখানে আপনাকে আসতে হবে পয়েন্ট, যে আমরা নির্বাচনে আজকে যে ইশতেহার ঘোষণা করা হয়েছে এই সব নিয়ে একটা 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 করে এখন বলে আবার বলতে পারি যেটা ইতিমধ্যে জাতি ব্যাপক বিষয়টা জাতির সামনে চলে এসেছে। আমরা যে জায়গাগুলির মধ্যে যেতে চাই সেটা হচ্ছে যে এই বিষয়টা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে বেগম খালেদা জিয়ার গতকালের ইশতেহারটা একটা মারাত্মক প্রভাব ফেলেছে। কিন্তু কেন এটা হলো, কেন এক অন্য দলের নেতার মুখ কালো হলো এটা শোনার পরে, যে নির্বাচনী ইশতেহার। আজকে যে জিনিসটা সামনে এসেছে সেটা হচ্ছে যে বেগম খালেদা জিয়া পিছনকে স্বীকার করে, পিছনে মানুষের ভুল, রাজনীতির ভুল এটা হবেই, অতীত থেকে শিক্ষা নিয়ে আজকে সামনের দিনের জন্যে, সামনের দিনে জাতিকে, দেশকে একটা ভালো জায়গায় যাতে নিয়ে যাওয়া যায়, যে রাজনীতিবিদ হিসাবে, রাজনৈতিক দল হিসাবে তার একটা কর্তব্য তিনি কিন্তু ইতিমধ্যে দেশ জাতির সামনে উপস্থাপন করেছেন, যেটাকে নিয়ে অনেক কটূক্তি অনেকে করছে। এটাও যেমন রাজনীতিতে শালীন না, ইচ্ছা করলে তো গালিও দেওয়া যায় না, কিন্তু রিপারকেশন যে হলো, কেন হলো মনে হচ্ছে? এই রিপারকেশনটা হচ্ছে যে বিএনপি গত জাতীয় সংসদ নির্বাচনে রাজনীতির কৌশলে হয়তোবা বিএনপি কোনো না কোনোভাবে ওইখানে হেরে গিয়েছে, যার জন্যে তাদের ভাষায় তারা লেভেল প্লেইং ফিল্ড পায় নাই, যার জন্য তারা কিন্তু নির্বাচনে যায় নাই। কিন্তু নির্বাচনে না যাওয়াটা তাদের জন্য যে ভুল ছিল এরকম কোনো কিছু তারা কিন্তু এখন রিয়েলাইজ করে। আর যারা নির্বাচনে বিএনপিকে বাদ দিয়ে নির্বাচনে চলে গিয়েছে, 154টা সিট, 154টা সংসদীয় আসন যেখানে কোনো ভোটই হয় নাই, সেখানে তারা কিন্তু
আচ্ছা ইলেক্টেড হয়ে গেছে, তারা কিন্তু ভোট ছাড়াই কিন্তু সেখানে এমপি হয়ে গেছে, সংসদ হয়ে গিয়েছে এবং তারা মন্ত্রী হয়েছে, দেশ চালাচ্ছে। তো এই দেখেন একটা মজার একটা বিষয় তাদের আমি মধ্যে একটু কাজ এই করছিল। আমার হাতে যে বিএনপিকে যদি vision- আরেকবার নির্বাচনের বাইরে আচ্ছা, আমি রাখা একটু যায়। এই আলোচনায় আমি ফিরে আসতে পিঙ্কু চাই। ভাইয়ের কাছ থেকে হ্যাঁ, এক কথা জানতে আপনার চাচ্ছি কাছে যে আসবো। এক কথা আপনি এই আপনাদের যে বলেন, বিষয় হ্যাঁ। এক কথা এটাকে কি বলবেন? এক মূল কথায় বলা কথা- যাবে যে বিএনপি মূল নির্বাচনে কথা- আসছে, হ্যাঁ। এটা অন্যান্য রাজনৈতিক দলগুলির জন্য তাদের জন্য একটা মাথা ব্যথার কারণ হয়ে গেল যে বিগত দিনে যেমন খুব সহজে ক্ষমতায় চলে গিয়েছি, এবার সম্ভবত সেটা আর হচ্ছে না। আচ্ছা আমি আমার হাতে যে ভিশন 2030 ডকুমেন্টটি আছে, আমি পিঙ্কু ভাই একটা ছোট্ট সাপ্লিমেন্টারি পয়েন্ট যোগ করে আশরাফ ভাইয়ের কাছে যেতে চাই। সেটা হচ্ছে এখানে আপনারা চ্যাপ্টার ওয়াইজ 37টি বিষয়ের হিন্টস দিয়েছেন যে বিএনপি ক্ষমতায় গেলে ধারণাটা হচ্ছে এই বিষয়গুলোর সংস্কার বলেন। বা এই ধরনের এগুলো কাজগুলো বাস্তবায়ন আপনারা করবেন। কিন্তু যেটি আওয়ামী লীগের বক্তব্য হচ্ছে অনেকগুলি বর্তমান সরকার চলমান রাখছে, এই কাজগুলি বাস্তবায়ন উন্নয়ন হয়েছে। বাস্তবায়ন হয়েছে, বা হওয়ার কিছু পথে। চলমান আছে। সো এটা তাদের দৃষ্টিতে তেমন করে অ্যাম্বিশিয়াস প্ল্যান নয়। এই কমিটি সামনে রেখে আলাপ হচ্ছে। ওকে ফাইন। এখানে আপনি দেখেন যে একটা জাতির জন্য কোন কাজগুলি করলে ভালো হবে সেটা কিন্তু রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগও বুঝে, বিএনপিও কিন্তু হয়তোবা বুঝে না, এখন বুঝে। জি। তাহলে সেই ক্ষেত্রে কিছু কমন পড়ে যেতে পারে। সেই ক্ষেত্রে আপনারা এই যদি বলেন, আলোচনাগুলো আমরা একটু করতে চাই। জি জি কি এই ক্ষেত্রে যদি আপনি মনে করেন যে আওয়ামী লীগ তাদের ভীষণের মধ্যে যেগুলি কমন পড়েছে সেগুলিতে শতভাগ সফল হয়ে গেছে, এটাও কিন্তু না। আচ্ছা আপনাকে কিন্তু সেইটাও চিন্তা করতে হবে। নিশ্চয়ই positive, নিশ্চয়ই এটা নিশ্চয়ই আমরা positive। নিশ্চয়ই আলাপের জন্যই আজকে আমরা বসেছি। আশরাফ ভাই, আপনি কিভাবে দেখেন এই ভিশন 2030 কে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এশিয়ান টেলিভিশনের কলা কৌশলীকে, ধন্যবাদ আজকে শবে বরাতের রাতে ধর্মপ্রাণ মুসলমান ভাইদেরকে এশিয়ান টেলিভিশনের মধ্যে দিয়ে। তো বিষয় নির্বাচন ভিশন 2030 বিএনপির ইস্তেহার বলি বা খালেদা জিয়ার ঘোষণা বলি। তো একটি কথা আমাদের স্বীকার করতে হবে, সেটা হলো যে 75, 71 পরবর্তী যে রাজনীতিটা এদেশের মানুষ চেয়েছে, যে রাজনীতিটা 16 কোটি মানুষ প্রত্যাশা করে, যে রাজনীতিটার জন্য মানুষ যুদ্ধ করেছে, সেই পজিটিভ ধারার রাজনীতি কিন্তু বাংলাদেশে অলরেডি চলে এসেছে। অস্ত্রের রাজনীতি, জ্বালাও পোড়াওর রাজনীতি, হানাহানির রাজনীতি থেকে এখন কিন্তু মিডিয়া বেস, কূটকৌশল এবং মেধাভিত্তিক রাজনীতির যে চর্চা, আমি সেটা ইতিপূর্বে যে গুরুত্বপূর্ণ যে রাজনৈতিক দলগুলো, বিশেষ করে আমরা যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে তিনটি দল, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি। আওয়ামী লীগ আপনার আমি 2021 একটু ভিশনের মধ্যে আলাপটা রাখতে চাই প্রথমে, তারপর অন্যদিকে যাব। যাচ্ছি। আওয়ামী এটা লীগ নিশ্চয়ই আপনি দেখেছেন। দেখেছি জি, জি। যে আমি এসছি সাথে সাথেই আওয়ামী লীগ 2021 প্রথম রূপকল্প দিয়েছে, তারপর 41, অর্থাৎ 2021-এ কি সেটার পরিপূর্ণ আপনার বিষয়গুলো উল্লেখ ছিল, এবং 41-এ কি হবে, একটি মধ্যমায়ের দেশ, মধ্যমায়ের দেশ থেকে একটি উন্নত দেশ, অর্থাৎ 41। তারই আলোকে আপনার বিএনপি নেত্রী খালেদা জিয়া যে আপনার ভিশন 2030 দিয়েছে, আমি মনে করি যে এটি একটি ছন্দগাথা, আপনার পাঠ্যপুস্তকে আবদ্ধ একটি কবিতার রচনায় আবৃত্ত একটি আপনার রচনাবলী মাত্র। এই কারণে আমি ব্যাখ্যায় এসেছি, এই কারণে যে আজকে দেখেন যে বিষয়গুলো 256টি ধারা এবং 37টি উপধারায় উল্লেখযোগ্য যে বিষয়গুলো যে বাস্তবায়ন, যে রূপকল্প বিএনপি মূলত, সে জায়গায় আমি আপনার যে বিষয়গুলো আপনার আওয়ামী লীগও দাবি করেছেন এবং ওবায়দুল কাদেরের বক্তব্যটাও আপনারা শুনেছেন, যে আমি মনে করি এদেশের 16 কোটি মানুষ প্রত্যাশা করে যে বিএনপির যে এই যে পজিটিভ কতিপয় কয়েকটি নেগেটিভ দিক আমি পরে যাচ্ছি, বা অধিকাংশ দিকে আমি পজিটিভ দিকের কথা বলবো। তার ভিতরে আওয়ামী লীগের যে 21 এবং 41 তার যে ইস্তেহার, তার যে ভীষণ, তার 85%ই বিএনপির যে ভীষণ, তার 85%, যেমন তারা না, এটা তো আওয়ামী লীগের তাহলে প্রাউড ফিল করার কথা যে আপনার অবশ্যই proud ধারণা feel আরো করছে। অন্যরাও হ্যাঁ। শেয়ার করছে। আমি একটু বিষয় বলি না, কিন্তু এটা আপনাদের কনসার্নটা কোথায়? আমাদের কনসার্ন আমরা কি বলেছি, যে আমরা যে বিএনপির যে মিশন সেটা আওয়ামী লীগের আপনার মিশনই তারা বাস্তবায়ন করছে, নতুন কিছু
নেই। আচ্ছা। এবং নতুন যে আপনার আমি 85% বলেছি যে এটা আওয়ামী লীগের, আর 15% যে বাকি সেটা হলো যে বিএনপি। আজকে আসুন সেই 15% কি সেটা এগুলো কি তাহলে আপনারা কেউ কেউ বলেছেন কাট পেস্ট করা হয়েছে আপনাদের দল থেকে, তাই 85%। আবার তারপরে আবার বলা হচ্ছে অন্তঃসার শূন্য, তাহলে কি আওয়ামী লীগের অন্তঃসার শূন্য, হ্যাঁ, আওয়ামী লীগের মানছি। ওটা কি অন্তঃসার শূন্য বিষয় কাট পেস্ট করা হয়েছে? No. যে বিষয়গুলো হয়েছে যে আওয়ামী লীগের যে ইস্তেহার, আওয়ামী লীগের যে মিশন ভিশন, ডিজিটালাইজ বাংলাদেশ, অর্থনীতি প্রবৃদ্ধির ICT, বাংলাদেশ, আপনার শিল্পায়নের বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশকে একটি আত্মমর্যাদাশীল এবং একটি উন্নত রাষ্ট্র হিসেবে বিশ্ব দরবারে প্রতিষ্ঠা করা জননেত্রী শেখ হাসিনার যে এজেন্ডা বাস্তবায়ন, জি। সেই এজেন্ডার আলোকেই যে আপনার এই যে মিশন ভিশন বিএনপি দিয়েছে, আওয়ামী লীগের নেতারা সেটাই বলেছে আমরা নতুন কিছু জাতি প্রত্যাশা করেছে। আজকে নতুন আপনি কিছু, দেখেন জি। নতুন কিছু এর ভিতরে নেই। আজকে আপনি দেখেন যে তারা বলেছে যে বর্তমানে $1466 হলো যে মাথা পিছু আয়, তারা 2030-এর ভিতরে $5000 উন্নীত করবে। তার রূপরেখা কোত্থেকে কিভাবে আসবে সেটা তারা উল্লেখ করে না, অ্যানালাইসিস করে না। আচ্ছা। আসেন, তারা 3G'র কথা বলেছেন যে 2030 সালে আমরা 3G'র আওতায় সারা বাংলাদেশকে নিয়ে 3G হচ্ছে সুশাসন, না, সেটি হচ্ছে সুশাসন, গণতন্ত্র, আইটি, তিনটি বিষয় এখন অলরেডি আমরা 3G বলেছেন। 4G'র আওতায়। না, এটা আপনি আবার ভুল করলেন আপনার নেতাদের মতো। গভর্নেন্সের মতো বলেছে। আচ্ছা, তারপরে আরেকটি বিষয়, কোন রাষ্ট্র এদেশে হস্তক্ষেপ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, আচ্ছা। এটি নতুন কিছু নয়। বাংলাদেশ আমরা এটা একটু নিশ্চয়ই স্বাধীনতার আমরা একটু পরবর্তী কুদ্দুস ভাইকে দিকে আলোচনা নিয়ে আসতে না, চাই। আমি নিশ্চয়ই আগে 2 আপনি মিনিটে শেষ না, করছি। আমাদের এই মুহূর্তে কারণ দেন। দুর্নীতিমুক্তর না, কথা 2 মিনিট আমি বলেছেন। এই মুহূর্তে না, পরে আবার পাবেন। আমি একটু কুদ্দুস ভাইকে নিয়ে আসি, আবার পরে আবার তিনজন বলবেন। সেটা হচ্ছে কুদ্দুস ভাই, এই যে যেটা আমরা গতকালকেও একজন সম্পাদক লেভেলের ব্যক্তি এখানে ছিলেন, উনিও বলেছেন এটি আলোচনার টেবিলে রাখা হয়েছে, এটিকে একেবারে স্ট্রাইক আউট করে উড়িয়ে না দিয়ে আলোচনা নিয়ে আসা যেতে পারে। আবার বিএনপির জন্য উনি বলেছেন যে এটি খুব বেশি অ্যাম্বিশিয়াস প্ল্যান না, এটিকে নিয়ে কি করবেন আপনারা প্র্যাকটিক্যাল ধারণাগুলোকে নিয়ে একটা রিভাইজ ভার্সন আবার দিতে পারেন আলোচনাগুলোকে নিয়ে, আপনি কিভাবে দেখেন? প্রথমত এশিয়ান টেলিভিশনের দর্শকদেরকে শুভেচ্ছা। দ্বিতীয়ত আমি এটাই ভাবছিলাম কথা শুনে ওনাদের, কারণ আমাদের এখানকার যে রাজনৈতিক দলগুলোর যে প্রতিশ্রুতি, নির্বাচনী ম্যানিফেস্টো, এসব নানান জিনিস আমরা দেখছি। আসলে ভীষণ এই যে এরকম একটা রূপকল্প দেওয়ার ধারণা, আমাদের দেশের বাংলাদেশের মানুষ এই ব্যাপারে যথেষ্ট ওয়াকিবহাল না। আচ্ছা, আওয়ামী লীগই গত বছর, মানে গত আজকের থেকে 7-8 বছর আগে নির্বাচনে প্রথমে এই জিনিসটা এখানে প্রেজেন্টেশন করেন। সেটা বিএনপিটা স্বীকারও করছে, বিএনপি নেতৃবৃন্দরা বলছেন যে তারা ওই যে 2008 সালের নির্বাচনে আওয়ামী লীগের এগিয়ে যাওয়ার একটা বড় জিনিস ছিল হচ্ছে তাদের এই যে ভীষণ 2021 অ্যাডভান্স উল্লেখ করা। আচ্ছা, উল্লেখ করা। আমি মনে করি সেই হিসাবে বিএনপি একটা হাজির করেছে, যা করুক, এটা কাঁচা হতে পারে, এটা পাকা হতে পারে, মাঝারি হতে পারে, এইটা আমাদের নেশানের জন্য একটা ভালো দিক। এটা নিয়ে এখন আলোচনা হবে, সেটাই এটা তর্ক বিতর্ক হবে। বিএনপির এটা যে পুরোপুরি শুদ্ধ তা না, বিএনপি এটা রিয়েলাইজেশন করবেন, আওয়ামী লীগ এখান থেকে কিন্তু কিছু ধারণা, কথাবার্তা thoughts, না নিতে পারবেন। তারা একটা দিয়েছেন এবং তাদের এখন সামনে যেটা আছে আমি জানি, তারা আগামী কিছুদিনের ভিতরে নির্বাচনী একটা ম্যানিফেস্টো তারা দিতে চলেছেন, সেটাই। ওইখানে তাদের কিছু কথাবার্তা থাকবে। এর আলোকে আমি মনে করি এটা হরতাল, জ্বালাও পোড়াও রাজনীতির বাইরে বিকল্প একটা ধারণা হিসেবে মেধাভিত্তিক একটা ফাইটিং এর অবস্থা বাংলাদেশে বিরাজমান। সেই জন্য আমি সব রাজনৈতিক দলগুলোকে আশা করব তাদের এইসব রূপকল্প বা পরিকল্পনাগুলো, দূরবর্তী পরিকল্পনা, নিকটবর্তী পরিকল্পনা, মাঝারি পর্যায়ের পরিকল্পনা, এখানে যে সক্রিয় 4টি রাজনৈতিক দল প্রথমত আমরা মাঠে ঘাটে দেখি, বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জাতীয় পার্টি, জামাত ইসলামী আরেকটি দল আছে। এখানে যতই বলা হোক জামাত ইসলামী দলটা অফিশিয়ালি নেই, কিন্তু আছে, তারা আছে। এখন জামাত ইসলামী হয়তো অফিসিয়ালি তারা ওইভাবে প্রতীক নেই তাদের, কিন্তু তাদের নিবন্ধন আছে, এখনো নিবন্ধন কিন্তু ক্যান্সেল করা হয় নাই, সাপোর্টারও আছে, সাপোর্টার আছে। তো এইসব দলগুলার এই ধরনের বুদ্ধিভিত্তিক ফাইটিং এ যত জড়াবে আমরা তত অগ্রসর হব, এবং এটা কৃতিত্ব আওয়ামী লীগের। কি ফিচার কি আপনি উল্লেখ করবেন যে এই 2030 এর? আমি যেটা বলতে চাই, বিএনপি যেটা 2030-এর যেই ভীষণ তাদের পরিকল্পনা বা রূপকল্প যাই হোক দিয়েছে, এইটা এক কথায় যদি আমি বলি তাহলে এটা একবারেই বিএনপি অনেকটা কাঁচা পর্যায়ে রয়েছে। তবে বিএনপির এই উদ্যোগকে আমি স্বাগত জানাই। প্রথমত তারা কি ওয়েল ড্রাফটেড না, তাদের এটা কি নির্বাচনী ম্যানিফেস্টো কিনা, যেটা আমাদের পিঙ্কু ভাই বলেছেন, এটা ম্যানিফেস্টো কিনা, এটা ভীষণ কিনা,
কারণ যদি একটা রূপকল্প থাকে তাহলে বলা হয়েছে কল্প মানে হচ্ছে একটা কল্পনা এবং দূরবর্তী ইয়ার, এবং রূপ হচ্ছে যে আমি কি করব আচ্ছা। সেটার একটা বেসিক নীতি নির্ধারণী ধারণা দেওয়া, এবং এটা যে কেউ শেয়ার করতে পারে। এটা আপনি এর মধ্যে পাননি না, কিন্তু এটাতে করতে হবে, করব, বেতন বাড়িয়ে দিব, এই বাড়িয়ে দিব, এইসব রূপকল্পে থাকে না সাধারণত। আচ্ছা। তত্ত্বীয় জিনিস বা থিওরিটিক্যালি একটা ধারণা থাকে। দেখেন এটার প্রধান যে দিক এই ইয়ার, সেটা হচ্ছে ক্ষমতার ভারসাম্য আনা। বিএনপির পুরো ইয়াটার মেইন যে আকর্ষণটা আজকে সব পত্রিকার প্রধান এটা শিরোনামই বড় একটা হ্যাঁ, যে প্রধানমন্ত্রীর মানে ক্ষমতার ভারসাম্য করা, অর্থাৎ বিকল্প sharing করা। পার্লামেন্টের বোধহয় আলোচনা আছে। রাইট। এটা হচ্ছে প্রধান শিরোনাম, অর্থাৎ এইটা হচ্ছে এই রূপকল্পের পুরো ইয়াটা মূল এজেন্ডা, মূল বিষয়। ফোকাস। এখন আমার প্রশ্ন হচ্ছে ক্ষমতা, এই যে আজকের যে সংসদীয় ব্যবস্থাটা, এই ব্যবস্থাটা কে প্রত্যাবর্তন করছিলেন? এই বিএনপি নেতৃত্বাধীন পার্লামেন্ট, অর্থাৎ তখন বিএনপি 1991 সালে ক্ষমতায় 3 জোটের রূপরেখার বেসিসেই এটা করা হয়েছিল, কিন্তু করেছিলেন বিএনপি, যেটা একটু আগে পিঙ্কু ভাই বলছেন। কিন্তু সেই সময় এইটার ব্যাপারে কিন্তু ইন্টেলেকচুয়াল মহল থেকে, আচ্ছা। সুশীল মহল থেকে, নাগরিক মহল থেকে এটা বারবার বাধা দেওয়া হয়েছিল। কিন্তু এটা তেমন কোনো রিঅ্যাকশন রিঅ্যাকশনে, কারণ রাষ্ট্রপতিকে তদানীন্তন রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ খুব দুঃখের সঙ্গে বলেছিলেন মিলাদে যে যাওয়া ছাড়া মিলাদে এবং কবর জিয়ারত করা ছাড়া আর কোনো অ্যাক্টিভিটিস রাষ্ট্রপতি আর কোনো আচ্ছা আচ্ছা, আসলেও এখনকার যিনি রাষ্ট্রপতি আছেন মোহাম্মদ আব্দুল হামিদ, উনিও মাঝে মধ্যে বলেন যে আমাকে কেন আপনারা ডাকাডাকি করেন, আমার তো পাওয়ার বলতে গেলে তেমন কিছু নাই। এবং উনি অ্যাজ এ পলিটিশিয়ান উনি মাঝে মধ্যে তার ক্ষোভের কথা জানান যে তিনি হচ্ছেন মাঠে ঘাটের মানুষ, রাস্তাঘাটে থাকবেন, প্রতিশ্রুতি দিবেন, কথা বলবেন, কাজ করবেন। আমি একটা বিরতিতে যাব, তার আগে যে ক্ষমতার আচ্ছা, ভারসাম্য ভারসাম্য, এখন আমি যেটা বলতে চাচ্ছি বিএনপি কতটা অ্যাট্রাক্টিভ, ওইটা বলতে চাচ্ছি। এখন আজকের এই ভীষণ 2030-তে বিএনপি যে প্রতিশ্রুতি দিয়েছেন, এটা কি আদৌ রক্ষা করা সম্ভব এখানে? কারণ বিএনপির গঠনতন্ত্র যেটা আছে, দলের গঠনতন্ত্র, দলেই তো সেটা নেই। একনায়কত্ব তো তার দলেই নিজেই, এবং শুধু একনায়কত্ব নয়, সুপ্রিম একনায়কত্ব এখানে আছেন। ওর দলের মহাসচিবকে বিএনপির চেয়ারপারসন নিযুক্ত করেন। আর রাষ্ট্র হচ্ছে একটা সামগ্রিক ব্যবস্থা, এখানে দল মত নির্বিশেষে বিভিন্ন জনের মানুষ থাকে। সেই জায়গায় শেয়ারিং করবেন আর নিজের দলে শেয়ারিং করতে পারবেন না, আপনি মনে করছেন এটা বাস্তবায়নযোগ্য নয়? হ্যাঁ, যোগ্য নয়। দেখেন আরো অনেক কিছু বলতে পারি। আপনি তো আবার পরে ইয়েতে চলে গেলে তো আমার এতগুলো না, প্রশ্নের উত্তর আপনি লিখতে পারবেন। আমি যেটা মনে করি, দেখেন আমাদের মূল সংবিধানের মূল যে জায়গাটা, সেটা হচ্ছে কি একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ হবে আমাদের সংবিধানের মূল ভিত্তি, প্রথম নিয়ে আচ্ছা আলোচনা। কিন্তু বিএনপি টোটাল ইয়েতে এই জায়গাটা নেই, অনুপস্থিত। আচ্ছা, অনুপস্থিত। আমরা একটু আবারও ফিরে এসে আলাপ করতে চাই তিনজনের কাছ থেকে। যুদ্ধাপরাধীদের বিচার জি। একটা প্রক্রিয়া চলছে, এবং এটা বড় একটা বিরতির সেন্টিমেন্ট। পরে তিনজনই কথা বলতে পারবেন। হ্যাঁ, তিনজনই কথা বলতে কৃষি পারবেন। নিয়ে আমরা একটা কথা একটা বলা হয়। বিরতি নিচ্ছি আজকে নিটল টাটা টেবিল টকে। আমরা ফিরে আসছি অল্প সময় পরে। ভালো কথা আছে, কিন্তু আমরা বিরতির পরে আবার ফিরে এলাম আজকের নিটল টাটা টেবিল টকে। আমরা মূলত একটা ভিশন 2030 নিয়ে তিনজনেরই একটা ওভারভিউ ব্যাখ্যা শুনলাম কিছু কিছু। মাহবুল হাসান ভাই, আপনি যখন বলছিলেন যে এটা এত আলাপ আলোচনা তুলবে, এটা হয়তো দলের চেয়ারপারসন ওইভাবে চিন্তা করেননি, রিপারকেশন শব্দটা ব্যবহার করেছেন। আপনার কি মনে হয় যে এই যে আলাপ আলোচনাগুলির কম্পাইল কালেকশন করে ডু ইউ থিঙ্ক একটা বেটার একটা রিভাইজ ভার্সনও কি সামনে আসতে পারে সবার ধারণাগুলো ফিডব্যাকগুলো নিয়ে? সেটা প্রয়োজনে, সেটা জাতির প্রয়োজনে, দলের প্রয়োজনে সেটা আসতেই পারে, যেহেতু এখানে রাজনীতির একটা কৌশলে খেলা চলছে। কিন্তু আমার কাছে খারাপ লাগে তখনই যখনই আমার বিজ্ঞ আলোচক, আমার প্রতিপক্ষ কথা বলাটা ঠিক হবে না, আমাদেরই বন্ধু, সে অন্য একটা দল করে, কিন্তু সে যে সহকর্মী বলা রাজনৈতিক হ্যাঁ একই বলেন না তো, রাজনৈতিক সহকর্মী বললে তো একদল, এনিওয়ে সেটা কথা না, খুবই সুরদ মানুষ। কিন্তু সে যখন কথা বলার সময় আমার তো মনে হয় সে এটা পড়েই নাই। এই যে গতকালকে যে বিষয়টাই পর্যন্ত চলে আসতেছে, সে মনে হয় পড়েই নাই, সে মনে হয় গোটা পৃথিবী থেকে বিচ্ছিন্ন। তা না হলে বেগম খালেদা জিয়ার এই যে ম্যানিফেস্টো, যেটা তিনি গতকালকে জনসমক্ষে প্রকাশ করলেন, সেটা প্রকাশ করার পরে আওয়ামী লীগের যে মাথা ব্যথা শুরু হয়ে গেছে, আওয়ামী লীগের বড় বড় নেতাদের যে পাগলামি শুরু হয়ে গেছে, এটা তো উনি নিজেও মনে ঘুমিয়েছিলেন, উনি নিজেও মনে সেটা জানেন না। কেননা আমি বলি যে তার দলের আওয়ামী লীগের যে সাধারণ সম্পাদক মিস্টার ওবায়দুল কাদের সাহেব এমনিতে খুব শিক্ষিত মানুষ, কিন্তু কথাবার্তা বলেন খুবই স্ল্যাগ ল্যাঙ্গুয়েজ ইউজ করেন। আমি তার থেকে বয়সে অনেক ছোট, কিন্তু আমার খারাপ লাগে যে রাজনীতির একটা শিষ্টাচার এবং শালীন ভাষা ওনাদের কাছ থেকে
সবাই পেতে চায়, কিন্তু উনি কখনো কখনো কথা বলেন সেগুলি খুবই বাজে শোনা যায়। দেখবেন বিএনপির মহাসচিব উনি কিন্তু ওনার কথাবার্তাগুলি কিন্তু মানুষ পছন্দ করে, এগুলি শেখার আছে অনেক কিছু। আচ্ছা, একটু vision নিয়ে আপনার আচ্ছা, আরো কোনো vision নিয়ে point যেটা আছে সেটা কিনা? হচ্ছে যে বেগম খালেদা জিয়া প্রথমেই বলেছে যে প্রধানমন্ত্রীর ক্ষমতার আচ্ছা, এটাকে বিকেন্দ্রীকরণ করা হবে, ভারসাম্য। আমরা ভারসাম্য আনা হবে। আমরা সুযোগ পেলে, কথাগুলি কিছুটা কিছু অস্পষ্ট আছে কিন্তু কথাগুলি এরকম যে আমরা সুযোগ পেলে প্রধানমন্ত্রী যেভাবে আজকের প্রধানমন্ত্রী, উনিও তো প্রধানমন্ত্রী ছিলেন 3 বার, আজকের প্রধানমন্ত্রী তিনি যেভাবে ক্ষমতাটাকে অপব্যবহার করছেন কিংবা চর্চা করছেন সেটা কিন্তু অ্যাটলিস্ট গণতন্ত্র মনে বলা যাবে না। এদেশে মুখে গণতন্ত্র ছাড়া আপাতত কিন্তু রাষ্ট্রের কোনো গণতন্ত্র, যেটা বলছে এটা খুব টাফ, এই ক্ষমতার আপনার দলে কি ভারসাম্য। গণতন্ত্র আছে? আমার দল রাষ্ট্র যেখানে গণতন্ত্রের চর্চা নাই সেখানে আপনি আমার দলটাকে নিয়ে আমার দলের উপরে আপনি শুধু আপনি যে দল, আপনি কোন দল করেন, সাংবাদিক আমি জানি না, 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 আপনার তাহলে আমি বলতেছি। আপনার সাংবাদিক যে আপনার দল, সেই দলের মধ্যে কতটুকু গণতন্ত্র আছে সেটাও কিন্তু আমি আর এখানে আমি কিন্তু না, প্রশ্ন আমরা বলতে পারি। ছোট, সাংবাদিকদের ছোট না, একটা দল যেটা আপনারা হচ্ছে অনেক বড়। সাংবাদিকরা হচ্ছে সমাজ সংস্কারক। এটা তো আপনি- সাংবাদিক সমস্যা আছে, কিন্তু সাংবাদিক সংগঠন ছোট, সেটা তো বড় সংগঠন। সাংবাদিক সংগঠন সবাই কি আপনারা। সাংবাদিক হবে নাকি? যে কজন সাংবাদিক আপনারা আছেন, এক একজনের যত দায়িত্ব, সে 10টা পলিটিক্যাল লিডারের এত দায়িত্ব তো থাকে এটা না। নেক্সট স্টেপ কি হতে পারে? আচ্ছা, এখন কি মনে কথা হয়? হচ্ছে জি। যে দেশনেত্রী যে কাজ জিনিসটা সামনে আনতে চাইলেন সেটা কি খারাপ কি হলো? সেটা তো আপনি একটা দিয়েই তো এই ম্যানিফেস্টোকে আপনি ই করতে পারেন, মূল্যায়ন করে দিতে পারেন যে প্রধানমন্ত্রীর এই স্বৈরাচারী কায়দায় প্রধানমন্ত্রী যাতে দেশ চালাইতে না পারে, জবাবদিহিতা থাকে, সেই জন্য এই বেগম ভারসাম্য খালেদা জিয়া রক্ষাটাই মূল একটা ক্ষমতা আলোচনার আসলে বিষয়। সেটা করবেন। আচ্ছা। পাশাপাশি যে সমস্ত চেঞ্জ গুলি আনতে চেয়েছে, সে 74 আমার একটু অন্যদের মতামতগুলো নিতে হবে আবার। জি। চতুর্দশ সংশোধনী ইয়ে যেটা 74 সেই আইন, যেটা কালো আইন, যেটা সেই কালো আইন বাতিল করতে, এটা কয়বার ক্ষমতা ছিলেন, কালন বাতিল করলেন না আচ্ছা, কেন? এটা আপনি বলতে আচ্ছা, পারেন, আমার আচ্ছা, আপনি বলতে পারেন। আচ্ছা। কত প্রতিশ্রুতি আমরা দিয়েছেন এখানে- আপনারা? না, এটা- আচ্ছা, আমার আমি কথা একটু- শুনেন। এমনি বলি, আপনি আপনি মুরব্বী মানুষ, বললেন। আমার কথাটা শুনেন। এই প্রতিশ্রুতি বেগম আমরা খালেদা- বলছেন যে এইগুলা না দিয়ে আচ্ছা, অন্য দেশ- কথা বলেন। আচ্ছা, দেশে অন্য আচ্ছা, কথা না, না, বলেন। না, আপনার কথা 74 কালো আইন বাতিল করবেন, আচ্ছা, এটা ঠিক আছে, বহু- উনি- এরপর 3 বার আপনার পাওয়ারে ছিলেন। ওনাটা শেষ করুন। 3 বার না, জিয়া রহমান সহ 4 বার পাওয়ারে ছিলেন। আমি শেষ করি। না, একজন- আমি একজন বলতে দেন, আমি একজন, শেষ জি। করি, আপনি বলবেন না কেন? বলেন, আমার আপনার কথা sentence পরে শেষ বলেন। হলে আমি একটু আশ্রয় জিয়াউর পেতে চাই। রহমান না, এখানে যেভাবে দেশ চালানো হচ্ছে, বর্তমান সরকার গত 5 বছরের পরে এসে আবারও 5 বছর হাতে নিয়ে যে মজা লুটছে, যেভাবে আজকে দেশ চালাচ্ছে, আচ্ছা। এইখানে কিন্তু দেখা যাচ্ছে যে এইখানে মুখ দিয়ে কথা বলতে পারছে না কেউ। এইখানে মানে প্রধানমন্ত্রী যে ক্ষমতা এককভাবে আচ্ছা, ব্যবহার তার মানে করছে, এই এখান point থেকে নিয়ে সরে আপনি আসা মনে দরকার। করছেন এটি একটি- জনগণের সাথে সরে আসা আমার একটু দরকার। অন্যদের কথা আরেকটা শুনতে হবে জিনিস- একটু, জি, জি। আরেকটা জিনিস সেটা হচ্ছে জি, যে আপনি এই যে শেষ করতে এই যে হবে। ভাইয়ের কথা বললাম শুরুতে, সেটা হচ্ছে যে গতকালকে সামাজিক গণমাধ্যমে ব্যাপক এটা নিয়ে ব্যাপক আলাপ আলোচনা আলাপ আলোচনা হয়েছে। তাদেরই দলের 2 জন অনির্বাচিত সাংসদ, মানে জনগণের ভোটে হয় নাই, অটোমেটিক হয়ে গেছে, এবং পরবর্তীতে মন্ত্রী। আচ্ছা। তারা বেগম খালেদা জিয়ার সন্তান সমতুল্য, তার সন্তানের বয়স, তারা বেগম খালেদা জিয়াকে নিয়ে যেভাবে তুচ্ছ-তাচ্ছিল্য করে কথা বলতে চায়, আচ্ছা। সেটা যদি আমরা তো বেগম খালেদা জিয়ার সন্তান এই দিক দিয়া, তাহলে আমরা যদি তাদের নেত্রীকে নিয়ে যেরকম করি তাহলে আচ্ছা, বিষয়টা আমি কেমন একটু হয়? ওই এটা করবো না। আলোচনায় আজকে যেতে কিন্তু পারবো না, দেখেন যে আশরাফ 3G ভাইয়ের আর এই যে কি point 3G গুলো আছে। বিষয়টা, জি, আমি একটু বিএনপি দেখি। এখানেই সফল। ধন্যবাদ। বিএনপি, এক মিনিট ভাই, না, আমি বিএনপি অন্যদের সময় দিতে হবে, জি। বিএনপি এখানেই সফল আমি মনে করি, যে 3G বিষয়টাই উনি জানেন না যে 3Gটা কি হচ্ছে, 3Gটা নিয়ে কি আচ্ছা। হচ্ছে আলাপ আলোচনাটা। একটু শুনি ওই আমি একটু। মন্ত্রী 3Gটা না বুঝে উনি নিজে আজকে কিন্তু দারুণভাবে কিন্তু সবার কাছে কিন্তু সমালোচিত। আচ্ছা, আমি একটু আশরাফ ভাইয়ের অতএব পয়েন্টটা জানতে হবে আবার আপনাকে ফিরবো 3G আপনার টা কাছে, কি বোঝাতে চেয়েছে। আবার আসবো। জি, আশরাফ ভাই আর কি পয়েন্টগুলো আছে যোগ করবার মতো? জি, বলেন। আপনার পিঙ্কু বই অনেক বলেছেন, তার কথার মধ্য দিয়েই আমি আসি। আপনার তিনি বলেছেন যে বেগম খালেদা জিয়ার যে ইস্তেহার এবং ভীষণ, আমি সহ আমার আওয়ামী লীগের নেতাকর্মী ঘুমিয়েছিল, আদৌ এই বিষয় সম্পর্কে অবগত না। আমি মনে করি বিএনপির যারা ও জায়গায় ছিল, খালেদা জিয়া এবং তারেক জিয়া যা বলে তোতা পাখির মতো তাই, এছাড়া তাদের যে আউট যে জ্ঞান এ সম্পর্কে তাদের নলেজ নেই। আমি যদি নাই পড়ি তাইলে তাদের ভিতরে যে ভুলগুলো সেগুলো আমি আইডেন্টিফাই করতে পারতাম না। তারা বলেছেন যে এই যে প্রত্যেক নাগরিকের জন্য একজন ডাক্তারের কথা বলেছেন, যেটা আদৌ বাংলাদেশে এভাবে কি সম্ভব আছে নয়। নাকি? প্রত্যেক নাগরিকের আছে, জন্য একজন ডাক্তার আছে? প্রত্যেক আচ্ছা, নাগরিকের কিন্তু জন্য ওরা একজন বুঝতে পারছে ডাক্তার এখনো কি লিখতে চেয়েছে এখানে। জি। আপনার যেটা আদৌ সম্ভব নয়। বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ, কৃষি নিয়ে কোনো আলোচনাই এ জায়গায় নেই। পাননি। আচ্ছা, আর পয়েন্টগুলো একটু বলে যান, জি। দ্বিতীয়ত হলো যে তিনি তথ্য প্রযুক্তি খাতে সর্বোচ্চ ইনকাম আসবে, অথচ একথা তিনি বলেছেন যে 2030 সালে তথ্য প্রযুক্তি খাতে সর্বোচ্চ ইনকাম আসবে, অথচ তথ্য পাচারের ভয়ে 1991 সালে বাংলাদেশে অপটিক্যাল সাবমেরিন কেবল নেটওয়ার্ক স্থাপন করতে দেয়নি বিনামূল্যে। যার কারণে বিনামূল্যে, যা আওয়ামী লীগ কোটি হাজার হাজার কোটি টাকার মধ্য দিয়ে আপনার এই সাবমেরিন কেবল আচ্ছা। এটা বাংলাদেশে আচ্ছা, ব্যাখ্যা স্থাপন আমি করতে যেতে পারবো না, হচ্ছে। সময় ব্যাখ্যা কম আমি আছে, যাচ্ছি আপনি না, পয়েন্টগুলো বলে যান, জি। যাচ্ছি না, কিন্তু
আমার বন্ধু, আমার সহকর্মী ভাই, তিনি বলেছেন যে আসলে তিনি, আমার মনে হয় এই যে তার যে নির্বাচনী ইশতেহার বলেন বা ভাষণ বলেন বা রূপকল্প বলেন, আপনি বলেছেন, আমার সাংবাদিক ভাই বলেছেন, যথার্থই বলেছেন। আজকে বাংলাদেশে রূপকল্প হোক আর ইশতেহার হোক, বিএনপির যে বিষয়গুলো তিনি কিন্তু তার মধ্য দিয়ে, তার বক্তব্যের মধ্য দিয়ে তার ভুলগুলো ফুটিয়ে তুলেছেন। তার আগে বলেছেন পিছনের ভুল শিক্ষা নিয়েই ভীষণ দিয়েছে খালেদা আওয়ামী লীগ, বিএনপি। এটা কিন্তু আমি আবারও একটা বিরতিতে যাব, আমি একটু এটি হলো যে রাজনৈতিক কৌশলে হেরে গেছে একটা আপনার হলো যে বিএনপি, আপনার হলো যে আপনার কি অন্য কিছু পয়েন্ট? আমি একটু শেষ করি, যে আমার পুরোটা শেষ করতে পারবেন না, আবার একটু শেষ করি। বিষয় হয়েছে, আমি আগেই বলেছি যে নেগেটিভ আলোচনা মানুষ শুনতে চায় না, এইজন্য কনস্ট্রাকটিভ আলোচনা প্রয়োজন। আচ্ছা, ৭৫ পরবর্তী বিএনপি জামাত জাতি এই জিয়াউর রহমানেরা ক্ষমতায় ছিল, ৯১ থেকে আপনার ৯৬ বিএনপি ক্ষমতায় ছিল। ওইদিকে আমি ওইদিকে পারবো না, আজকে যে আপনার আমি একটু ফিরে আসি মধ্যকক্ষ, আপনার প্রধানমন্ত্রীর ভারসাম্য, রাষ্ট্রপতির ভারসাম্যের কথা বলে, আপনি পরে আবার বলবেন, আবার পরে বলবেন, আইন বাতিল করে তারা এতদিন করে বাইরের মাথা গরম হয়ে গেছে এই একই ইশতেহারে। বাংলাদেশের মানুষের বোকা নয়, আপনাকে একটু থামতে হবে। ডেভেলপমেন্ট দৃশ্যমান, আপনার মানুষকে আর আগের ঈদে আর আপনার বোকা বানানোর ঠিক আছে, পরে বলবেন। আমি এই রূপরেখা যে জিনিসটা বলতে চাচ্ছিলাম সেই সময় চ্যালেঞ্জগুলো না জানতে চাচ্ছিলাম, এটা কিন্তু জিজ্ঞাসা মানুষের। আমি কোন আওয়ামী লীগ বা বিএনপির তরফ থেকে নাগরিক হিসেবে আমার তো কিছু জিজ্ঞাসা আছে। সেটা হচ্ছে যে এই সোনার বাংলা গড়তে হলে এখনকার যে সেন্টিমেন্ট, সেটা আমি এর আগের আলোচনা তুলেছিলাম, আমাদের যুদ্ধ অপরাধের বিচারটা কি হবে, কি দ্বারা থাকবে কিনা না থাকবে না থাকবে নিয়ে ব্রেকে যাব। আপনার আর পয়েন্ট দুই হচ্ছে আমাদের যে জঙ্গিবাদ দমনে, এখানে একটা বড় সমস্যা ওয়ার্ল্ড ওয়াইড, শুধু বাংলাদেশ না, ওয়ার্ল্ড ওয়াইড, যেহেতু আমরাও সমস্যা আছে এই দমনে কোনো দল কি ভাবে এখানে এখানে। আর 2030টা কেন বাছাই করা হলো, এইটা কেন এই টাইমটা কেন ইয়া করা হলো, এটির ব্যাখ্যা আপনি চাইছেন নাকি? এইসবগুলো আমাদের আসলে জানা দরকার। এছাড়াও আর বিভিন্ন আছে, যেটা 2030 না হয়ে স্বাস্থ্য বীমা, এইবার হচ্ছে নতুন ধারণা ছিল পুরো ইয়েটার একটা স্বাস্থ্য বীমা ইমপ্লিমেন্ট করতে গেলে সময় লাগে। গোটা দক্ষিণ এশিয়া নিয়ে আমরা শেষ রাউন্ডে এসে একটু আলাপ করব যে আরো যেই পয়েন্টগুলো আপনি মনে করছেন আলাপে আসা উচিত, এবং পিঙ্কি ভাই নিশ্চয়ই উত্তর দেবেন সেই সময়কালে, এবং দর্শক আপনারা থাকবেন আমাদের সাথে আজকের এই নিটল টাটা টেবিল টকে। আমরা আবার ফিরে এলাম আজকের টেবিল টকে। বিরতির পরে আমি মূলত এই রাউন্ডে খুব সংক্ষেপে আগামী দিনে কিছু চ্যালেঞ্জ, কিছু পয়েন্ট শুনতে চাই। আপনার কাছে প্রথমে আসবো, কি পয়েন্টগুলো যদি বলেন আগামী দিনের কিছু চ্যালেঞ্জ আপনাদের ভিশন 2030 নিয়ে যেটা দেখছেন আপনি। এখন এই যে একটু আগেই বললেন বড় ভাই যে 2030 কেন, 2020 না 2025 না 2030? না না, আমি এটা একটু জানতে চাই, আপনি ব্যাখ্যা দেন। এখানে 2041ও কিন্তু এর আগে এসেছে, যারাই বলুক 41ও এসেছে, সেটাও ভিশনের কথাই, 2041। এখন কথা হচ্ছে যে একটা চিন্তা চেতনাকে মানে এটাকে এস্টাবলিশ করার জন্য অবশ্যই সেখানে সময়ের প্রয়োজন আছে, যেটা ব্যাখ্যা দিতে গেলে ছোটখাটো 1 ঘন্টার মধ্যে বেগম খালেদা জিয়া কেন 2 দিন বসে করতে হবে, এটি আরো ব্যাখ্যা সামনে আসতে পারে, অবশ্যই ব্যাখ্যা আছে, সেই ব্যাখ্যাটা তাদের মধ্যে আছে এবং সেটাকে তার প্রয়োজন জানেন কি না। আমি একটু শুনে নিই আগে, এরপর এখন আমি বলি যে আপনি বললেন মাথাপিছু আয় $1400 থেকে $1466, $1466 থেকে আপনি বেগম খালেদা জিয়া বলেছে 2030 নাগাদ 5,000 করবে। এই 5,000 অবশ্যই 5,000 করতে হলে এই সময়ের মধ্যে অনেক কিছুকে প্রয়োজন, অনেক কিছু অন্য পয়েন্ট কি আছে আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে আপনার একজন, যে খালি এক কথা তারা বলতেছে, একবার বাচ্চা সুলভ কথাবার্তা, যে একজন দেশের একজন মানুষের জন্য একজন ডাক্তার, তারা বুঝতেই চাচ্ছে না। মানে তারা খালি ধরতে পারলেই, তাদের দোষ ধরতে পারলেই তাদের তার মনে করে বড় হয়ে গেল, কিন্তু জনগণ যে হাসে, এখানে কিন্তু ইতিমধ্যে জনগণের কাছে ব্যাখ্যা চলে গেছে সামাজিক গণমাধ্যমের মধ্যে দিয়ে, যে একজন ডাক্তার বলতে একটা ডাক্তারকে নিশ্চিত করা হবে একটা পরিবারের জন্য, একটা পরিবারের ডাক্তার হতে পারে। আমি আর ব্যাখ্যা দিতে পারবো না, আর কি কোনো কিছু পয়েন্ট আছে যোগ করবার মতো? আমার সময়ের খুব স্বল্পতা আছে, তো কথাই তো বলা গেল না সময়। আর কি পয়েন্ট আছে? ব্যাখ্যা বলতে এখানে বেগম খালেদা জিয়া যে ইশতেহার কালকে পাঠ করেছে, এতে একটা বিরাট মেরুকরণ হয়ে গেছে রাজনীতিতে। ঠিক আছে, আমি মনে করি এটি নিয়ে আরো আলাপ আলোচনা চলবে। আপনি মনে করছেন যে আরো সংযোজন বিয়োজন ভবিষ্যতে হতেই পারে? আচ্ছা, এই ইতিবাচক পয়েন্টটি আমি নিতে চাই। আশরাফ ভাই, আপনার খুব সংক্ষেপে কি পয়েন্ট আছে যোগ করবার মতো আছে? ধন্যবাদ। আমার ভাই বারবার একটি জিনিস বলে যে আপনার আওয়ামী লীগ কিছু জানে না, আমি এটা নিয়ে সামনে চ্যালেঞ্জ কিছু পয়েন্ট বলেন, আমি বিষয়টি পজিটিভ নিয়েই বলছি
যে এই যে রেইনবো নেশন করেন আপনারা, জনগণের একজন ডাক্তারের কথা বলেন, অথচ আপনাদের এই জায়গায় আপনার এই ইস্তিহারে যে বিষয়গুলো লিপিবদ্ধ আছে আমরা সেটাই বলবো, সেটা ভুল হলে ভুল আপনাদের, সঠিক হলে আপনি সঠিক। কি চ্যালেঞ্জ আপনি- দেখেন এটা নিয়ে সামনের দিনে? চ্যালেঞ্জ আমি মনে করি যে আমরা যারা বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জাতীয় পার্টি বলেন, আমরা যারা রাজনীতি করি, মানুষের জন্য রাজনীতি করি, দেশের জন্য রাজনীতি করি, তা আমি এটাকে ধরে নিলাম আওয়ামী লীগ কিংবা বিএনপির যে ইস্তিহারের সমন্বয় এটা হয়েছে। আচ্ছা। কিন্তু আমি মনে করি বিএনপি এইটা আদৌ বাস্তবায়ন করতে পারবেন কিনা রূপকল্প হিসেবেই তার থেকে যাবে। কিন্তু 1975 সাল পরবর্তী বাস্তবায়নের চ্যালেঞ্জ আছে, চ্যালেঞ্জ আছে। আচ্ছা। 75 পরবর্তী যে সরকারগুলো ক্ষমতায় ছিল সেটা কিন্তু বিএনপি জিয়াউর রহমানের সরকারই ছিল। আপনার জিয়াউর রহমান ছিল, তারপরে 91 থেকে 96 পর্যন্ত বিএনপি ছিল, আচ্ছা। তারপরে আপনার 2001 থেকে 7 পর্যন্ত বিএনপি ছিল। ঠিক আছে। তাহলে আজকে এই যে বিষয়গুলো বাস্তবায়নের কথা এসছে, উচ্চকক্ষ, মধ্যকক্ষ, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ভারসাম্য, আচ্ছা। এবং 74 আইন বাতিল, জি, জি। তারপরে আইসিডি অ্যাক্ট 57 যে ধারাগুলো এসছে, তা আমি মনে করি তারা যে এই 13 বছর ক্ষমতায় ছিল, আচ্ছা। এই 13 বছর এই এটি আপনার একটি প্রশ্ন। করেনি। আচ্ছা, জি। দ্বিতীয়ত আমি বিষয় আর হলো যে, বিশেষ ব্যাখ্যা দিতে দ্বিতীয়, পারবো না, আমার আমার একটু সাংবাদিক ফিরতে ভাই, আমি হবে। 30 জি, সেকেন্ড সময় জি, নিচ্ছি। জি, আমার জি। সাংবাদিক ভাই পিঙ্কু ভাইকে বলেছিল আসলে তো এটা আপনার 40 হতে পারতো, 50 হতে পারতো, 25 হতে পারতো, 30 হলো 30 কেন? Justification কি? Justification। তিনি কিন্তু উত্তর এড়িয়ে যেয়ে বলছে যে আওয়ামী লীগ কেন আপনার 41 দিয়েছে। এর অর্থাৎ হলো যে আওয়ামী লীগ যে পথে হাঁটে, আচ্ছা। এরা এই পথেই আমি হাঁটতে একটু চায়, কুদ্দুস আফরাদ ভাই আপনার কিন্তু কাছে তারা আসতে যে চাই। negative ধন্যবাদ, পথ বিষয়টা থেকে এরকম সরে না। যে আপনার positive কিছু পথে পয়েন্ট এসেছে, দিতে চাই। জি। এটাই জনগণের আপনি জন্য। এভাবে কথা বললে তো আবার আমাকে দিতে- জি, প্লিজ একটু বলুন। আমাকে আপনি একটু আপনার দিবেন। পয়েন্টগুলো কি আছে? আমি যেটা চ্যালেঞ্জগুলো কি আছে একটু আগামী আগে- দিনে? জি। না, চ্যালেঞ্জ আছে হচ্ছে বিএনপি এটা বাস্তবায়নের চ্যালেঞ্জ কি আছে? 2030 সালে উচ্চ আয়ের একটা দেশে পরিণত করবে, সেই জন্য তার টার্গেট, সিলিং টার্গেট হচ্ছে মাথাপিছু আয় $5,000 রাখা হবে। আমি অর্থ প্রতিমন্ত্রী জনাব মান্নান সাহেবের সাথে কথা বলেই বলছি, এটা ক্লারিফিকেশন নিয়ে উনি বলছেন যে আমরা এখন যে জায়গায় আছি, আমরা যদি নিম্ন মধ্যের দেশেই করে টার্গেট ফুলফিল করি, $2020 মধ্যেই আমার $4,000 যেতেই হবে, এবং আমরা সেই টার্গেট নিয়ে করতেছি। আর 2020 থেকে নিয়ে 30 এর ভিতরে আমার আরো অর্থাৎ $20,000 উন্নীত হতে হবে যদি আমি মানুষের মাথাপিছু ইনকাম $4,000। $4,000 যেতে হবে 20 এর মধ্যে, আচ্ছা আচ্ছা। আর 30 এর মধ্যে যেতে হবে $20,000। So আপনি মনে করছেন এই আলোচনাগুলো accommodate করা দরকার? মাথা পিছু আয় আচ্ছা। $20,000 এবং আচ্ছা, এটা ছাড়া আর কি point আছে? আমি শেষ করতে চাই। শেষ করবো আমি। শেষ করবেন। আর যেটা বলতে চাচ্ছিলাম, যেটা স্বাস্থ্য বীমা, জি। পুরো কর্মসূচিতে অন্যতম একটা বিএনপি ভালো ধারণা দিয়েছে, সেটা হচ্ছে স্বাস্থ্য বীমা। আচ্ছা। আমাদের দক্ষিণ এটা এশিয়ায় আপনার কিন্তু কাছে অ্যাপ্রিশিয়েট করার মতো মনে হয়? আমার কাছে না, সবার কাছে, জি, কিন্তু জি। বিষয়টা হচ্ছে এই দক্ষিণ এশিয়ায় স্বাস্থ্য বীমা নেই। আরো অনেক কিছুই আছে আচ্ছা, এরকম। হ্যাঁ। জি, আর আমি একটু আচ্ছা, অন্য চ্যালেঞ্জ স্বাস্থ্য বীমা উনি যেটা বললেন যে প্রত্যেক নাগরিকের জন্য একজন একজন করে ডাক্তার। চিকিৎসক থাকবেন, জেনারেল প্র্যাকটিশনার থাকবেন। এটা একটু- এইটাও এই দক্ষিণ এশিয়া কোন এখন দেশে, তো দেখা চীন যায়নি। বলেন, এই বলেন, বড় বড় দেশে ভালো তো আমরা করবো। অনেক হ্যাঁ। অ্যাম্বিশিয়াস। আচ্ছা আচ্ছা, তো যে জিপি ধারণাটা আছে, অর্থাৎ মূলত জি, বিএনপি একটা যে কনসেপশন যেটি দেখ, রূপরেখা বলে আর ম্যানিফেস্টো যেটা বলি, আমি মনে করি এটা নিয়ে এখন আলোচনা হতে পারে। নিশ্চয়ই, আলোচনার মধ্য দিয়ে একটা তো কিছু revised version বেরিয়ে আসবে। আমি এটাকে নিশ্চয়ই। শুভ উদ্যোগ মনে করি। একইভাবে আপনাদের আওয়ামী লীগ তিনজনকে সহ- ধন্যবাদ জানাবো, কুদ্দুস আফরাদ, মাহবুল হাসান ভুইয়া এবং আজকের আলী আশরাফ। এই আলোচনা আমরা চাই যে সমাজে থাকুক, এবং আপনি যেটা বলেছেন এটি নিয়ে আলাপ আলোচনা হোক, এটি রিভাইজ আরো কিছু ধারণা আসুক, এটিকে একেবারে স্ট্রাইক আউট করে কেউ উড়িয়েও দিচ্ছে না। আমরা চাই যেটা আলাপ আলোচনা হোক। আপনাদের তিনজনকে ধন্যবাদ আজকের এই আলোচনা আমাদের সাথে এসে যোগ দেওয়ার জন্য, এবং দর্শক আপনাদেরকে ধন্যবাদ আমাদের সাথে আজকের নিটল টাটা টেবিল টকে থাকার জন্য। আমরা আগামীতে অন্য কোনো বিষয়ে আবারও কথা বলবো। আমরা রাত 2টায় অনুষ্ঠানটি পুনঃপ্রচার করবো, আশা করি দেখবেন। এই আশাবাদ জানিয়ে আবার রবিবারে দেখা হবে, এই আশাবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি।